কোথাও তেল সংকট নাই, সড়কে কোনো সমস্যা নাই, সবকিছু তারা অস্বীকার করার চেষ্টা করছে। অস্বীকার করার চেষ্টাটা হচ্ছে বিরোধী মতকে এক ধরনের দমনের চেষ্টা। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে তোলা বা বেপরোয়া করে তোলার পেছনে ওই সময়ের বিরোধী দলের ছিল ব্যাপক ভূমিকা। সরকার যদি জনগণের সাথে প্রতারণা করে এবং খোলা বাজারে তেল তার সিন্ডিকেট বিক্রি করে এবং পলিটিক্যাল লিডারদের ফোনে তেল পাম্পে তেল পাওয়া যায় আর জনগণের লাইন বাড়ে আর মন্ত্রীরা বলবেন তেল না পাইলে আপনি আমার জানাবেন, কার পক্ষে? আমার পক্ষে সম্ভব। আমি কিভাবে মন্ত্রীর কোথায় পাবো যে আমি জানাবো তেল পাই না? বিএনপির নেতৃত্ব থেকে বারবার বলা যেটা হয়েছে যে তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চায় চাই না। না। যদি এনসিপি বা শান্ত ভাই যদি এই প্রশ্নের উত্তরে আমার এই প্রশ্ন যদিও আছে, দেশে একটা বিশাল জ্বালানি সংকট চলছে এবং সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন এবং হাম নিয়ে আসলে ভীষণ উদ্বিগ্ন অভিভাবকরা। সেক্ষেত্রে সংসদে জুলাই সনদ নিয়ে যেভাবে আমরা শোরগোল দেখছি বিরোধী দলের, সেই হিসেবে জ্বালানি সংকট এবং হাম নিয়ে তেমন শোরগোল দেখা যাচ্ছে বা দাবি দেখা যাচ্ছে না। তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার কি করা দরকার বা তাদের এই না হওয়ার পেছনে, এই যে সংকট হওয়ার পেছনে কি কারণ, সেই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করছেন বা সরকারের কাছ থেকে জানা চেষ্টা করছেন না কেন? দেখেন, এখানে আমি বলবো যে এটা অবশ্যই প্রশ্ন করা দরকার এবং এখানে সরকার এখানে একটা গেম খেলছে। সেটা হলো যে যেহেতু এই জুলাই সনদ এগুলোর কিছু ডেডলাইন আছে, 30 দিন, এতদিনের মধ্যে, এই জন্য হয়তো বিরোধী দল চাচ্ছে যে এর মধ্যে এই বিষয়গুলো যত সম্ভব। আমাদের টার্গেটটা কি? আমরা তো বিএনপিকে এখন ফেলে দিতে চাই না। আমাদের হচ্ছে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যত বেশি সংস্কার আমরা আদায় ফেলে করতে দিতে পারি। চাই না মানে কি আপনাদের এখন সেই সুযোগ আছে ফেলে দেওয়ার মতো? অবশ্যই যদি বিএনপি এমন জনগণের মুখোমুখি যায়, পৃথিবীতে এমন কেউ নাই যাকে ফেলে দেওয়া যায় না যদি সে জনগণের সাথে না থাকে। আর বিএনপি যদি জনগণের সাথে জনগণের পক্ষে কাজ করে তাহলে বিরোধী দল কেন? সবাই চাইলেও তাকে ফেলতে পারবে না, তাকে জনগণ প্রোটেক্ট করবে। সো অবস্থানটা জনগণের সাথে কোথায় যাচ্ছে সেটা হচ্ছে ইস্যু। এখন আমি বলি, যেমন তেলের ইস্যুটাই বলি, তেল নিয়ে যখন বিরোধী দল প্রশ্ন করলো তখন ওখানে সংসদ দাঁড়িয়ে মাননীয় প্রতিমন্ত্রী বললেন তেলের কোনো সংকট নাই এবং সবাই তেল পাচ্ছে, তেল না পাইলে মন্ত্রীকে জানাবেন। এবং বাস্তবে আপনি রাস্তাঘাটে আপনি হাঁটেন, আমিও হাঁটি, আমরা জানি যে লাইন কত দূরে যায়। এক তেল পাম্পের লাইন আর এক তেল পাম্প ছাড়িয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে অর্থমন্ত্রী বলছেন দাম তো অবশ্য বাড়বেই। আবার দেখেন, আমাদের নামে হরমুজ প্রণালী থেকে 6টা জাহাজের ছাড়পত্র আসলো, বাংলাদেশে একটা জাহাজ আসলো, বাংলাদেশের জন্য একটা জাহাজের তেল আসলো, বাকি 5টা কই গেল? কারা এটা নিল না? দুটো জাহাজ ঢুকছে মনে হয়, একটা মালয়েশিয়া একটা সিঙ্গাপুর। না না, বাংলাদেশের একটার কথা আমরা শুনেছি। তো এই যে বাকিগুলো যে আপনি অনুমতি পেলেন, অনেক রাষ্ট্র তো অনুমতি পায় না, কিন্তু আপনি অনুমতি পেলেন, ছাড় পাইলেন, কিন্তু আপনি আনলেন না। এই যে জবাবগুলো, আমার কথা হচ্ছে যে তাহলে ট্রুটা কি? সরকার যদি এটা সত্যি সত্যি বৈশ্বিক কারণে সরকারের তেল সংকট তৈরি হয়, এটা বাংলাদেশের সবাই মিলে এটাকে মোকাবেলা আমাদের করতে হবে। তো সরকার যদি জনগণের সাথে প্রতারণা করে এবং খোলা বাজারে তেল তার সিন্ডিকেট বিক্রি করে এবং পলিটিক্যাল লিডারদের ফোনে তেল পাম্পে তেল পাওয়া যায় আর জনগণের লাইন বাড়ে আর মন্ত্রীরা বলবেন তেল না পাইলে আপনি আমার জানাবেন, কার পক্ষে? আমার পক্ষে সম্ভব। আমি কিভাবে মন্ত্রীর কোথায় পাবো যে আমি জানাবো তেল পাই না? হ্যাঁ, তো এই যে, এবং সড়কের ক্ষেত্রে দেখেন কি ধরনের মিসম্যানেজমেন্ট। সড়কে মাননীয় সড়ক মন্ত্রী বললেন যে এবার ঈদ হয়েছে সবচেয়ে আনন্দের। আমরা জানি যে এবার ঈদে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে, এবার ঈদে সবচেয়ে বেশি ভাড়া যে সিন্ডিকেট সেটি কাজ করেছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সরকারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো বিষয়, আমার কথা হচ্ছে সরকার 2 মাস হয় না এখন এসেছে, সরকারের তো সমস্যা অ্যাড্রেস করতে হবে, তার অপারগতা জনগণকে বলতে হবে, জনগণের কাছে সাহায্য চাইতে হবে। কিন্তু সরকার 10-15 বছর আওয়ামী লীগ থাকার পরে যে পজিশনে যাইতো, যে কোথাও গুম হয় না, কোথাও খুন হয় না, কোথাও দ্রব্যমূল্য বৃদ্ধি নাই, কিচ্ছু নাই, সবকিছু মিডিয়ার লোকরা সমস্ত মানবাধিকার ঠিক আছে, ফ্রিডম স্পিচ ঠিক আছে, সরকার এখনই এই পজিশনে চলে গেছে। কোথাও তেল সংকট নাই, সড়কে কোনো সমস্যা নাই, সবকিছু তারা অস্বীকার করার চেষ্টা করছে। অস্বীকার করার চেষ্টাটা হচ্ছে বিরোধী মতকে এক ধরনের দমনের চেষ্টা। এবং আমরা বিএনপির এই অ্যাক্টিভিস্টদের মধ্যে কারো কারোর মধ্যে এই ধরনের ইস্যুগুলোকে সমর্থন করতে দেখি। হামরকের ব্যাপারে হামরকের ব্যাপারে আসলে কথাটা একই, যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এখানে জবাবদিহি করা হচ্ছে কিনা। এটা শুধু এই বিএনপির সময়ের ইস্যু না, পুরো অন্তর্বর্তীকালীন সময় থেকে, আগের সময় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক যে সিস্টেমটা, যারা স্বাস্থ্যে যারা অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে তারা কিন্তু সবাই এক্সিস্টিং বহাল। সেই স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাডমিনিস্ট্রেশনকে মন্ত্রণালয় কি ধরনের জবাবদিহির মধ্যে নিয়ে আসছেন, এইটা তো জনগণকে বুঝাইতে হবে। অ্যাকচুয়াল সংকটটা কোথায় সেইটা আমাকে বলতে হবে, আমি জনগণ হিসেবে এটা জানার অধিকার রাখি। আমরা দেখছি ভয়াবহভাবে একটা লুকানোর প্রবণতা বিএনপির মধ্যে আছে। জি, একটু যেতে চাই মোস্তফা কামাল, যেহেতু আমি শেষের দিকে বলেছিলাম যে অধ্যাদেশকে যদি বলি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান সংবলিত সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ, যেটা সুপারিশ করা উঠছে সংসদে, বিএনপিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে বিষয়টা আইন পাশ করতে যাচ্ছে, এটিকে আইন পাশ করার এত বড় রিস্ক নেবে কিনা বিএনপি? এখানে প্রশ্নটা স্বাভাবিকভাবে আসছে, কারণ বিএনপির নেতৃত্ব থেকে বারবার বলা যেটা হয়েছে
যে তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চায় চাই না। না। হুম। সেটা তার অবস্থান একদম পরিষ্কার করেছে। তো আবার এই অধ্যাদেশের সাথে বা আইনের সাথে ওই বক্তব্য কিন্তু সংঘাত করে। তো আবার বিএনপি একটা বড় দল, তাদের ভিতরগত যে তথ্য আমরা জানি যে তারা আসলে নিষিদ্ধের দিকে শেষ পর্যন্ত যাবে না। কিন্তু জামাতে ইসলাম বা এনসিপির দিক থেকে এটা চাপ আছে। তো বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই জামাতকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। সাংগঠনিক বিস্তারে জামাত তো আজকের মতো এত শক্তিশালী ছিল না, তখন দুর্বল দল ছিল। সেটাও কিন্তু আওয়ামী লীগ সরকার সহ্য করতে পারেনি, কারণ এই নিষিদ্ধ নিষিদ্ধ এইসব শব্দগুলোই বড় বিপজ্জনক হয়, কখনো সেটা কার্যকর হয় না। তার চেয়ে বরং আওয়ামী লীগকে যদি তার হিম্মত দেখানোর সুযোগ দেয়া হয়, কিন্তু সেটা না করে বর্তমানে জামাত ইসলাম এবং বিএনপি যে বয়ানে চলে যাচ্ছে বা যেই তৎপরতায় চলে যাচ্ছে, তাতে তারা কিন্তু আওয়ামী লীগকে আরও বেশি বেশি করে প্রাসঙ্গিক করে ফেলছে। কীভাবে প্রাসঙ্গিক করছে? যে আওয়ামী লীগের কী কী উন্নয়নমূলক কাজ ছিল, আওয়ামী লীগ দেখেন আস্তে আস্তে করে এগুলো কিন্তু বাজারে ছাড়ছে। তারা কিভাবে করোনা মোকাবেলা করেছে, এখন কিভাবে হচ্ছে, একটু একটু করে উপমা ছাড়ছে বাজারে। আর এটা বাংলাদেশ, এটা ইউরোপিয়ান কোনো দেশ নয়। এখানে কে যে কখন কোন সাবজেক্ট সামনে নিয়ে আসে, কোনটাকে হাইপে তুলতে পারে, সেটা কিন্তু দিনের মধ্যভাগেও বলা সম্ভব নয় যে সন্ধানাঘাত কি হচ্ছে। তো ওই জায়গায় আশাবাদের জায়গাটা দুটা জায়গায় আছে। একটা হচ্ছে স্পষ্ট, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর তৎপরতা। এখন পর্যন্ত আপনি দেখেন তিনি তার মতো করে পরিশ্রম করে যাচ্ছেন এবং ডেভেলপমেন্টকে তিনি গুরুত্ব বেশি দিচ্ছেন, শৃঙ্খলা আনার পেছনে বেশি গুরুত্ব দিচ্ছেন। আবার জামাত ইসলাম বা এনসিপি অর্থাৎ 11 দল যেভাবে চাপ দিচ্ছে বিএনপিকে বা সরকারকে চাপে রাখছে, আমি সেটাকে নেগেটিভলি দেখছি না। কারণ আমাদের অভিজ্ঞতা বড় খারাপ। কাউকে ফেসিস্ট করে তোলার পেছনে বিরোধী দল যে কত ভূমিকা রাখতে পারে, গত 17 বছর কিন্তু আমরা সেটা দেখেছি। আওয়ামী লীগকে ফেসিস্ট করে তোলা বা বেপরোয়া করে তোলার পেছনে ওই সময়ের বিরোধী দলের ছিল ব্যাপক ভূমিকা। আওয়ামী লীগ যত না টেবিল কিলাতো, তার চেয়ে বেশি কিলাতো জাতীয় পার্টি, পরিষ্কার এগুলো। তো এখন তারা যেই ভূমিকাটা নিয়েছে, আশা করা যায় যে সেটা সরকারের উপর একটা চাপে রাখতে পারবে সরকারকে। আর দ্বিতীয়ত, এই বিএনপির কিন্তু একটা দৃষ্টান্ত আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বিএনপি চাইলে কিন্তু ফেসিবাদে ঝুঁকতে পারত, ঝুঁকেনি। আবার 91-তে যখন বিএনপি ক্ষমতায় এসেছে পরিবর্তিত এক পরিস্থিতিতে, তাতেও বিএনপির কিন্তু স্বৈরাচারী হওয়ার মতো পরিস্থিতি ছিল, হয়নি। 2001-এ বিএনপি কিন্তু বিশাল জয় পেয়েছে, তাতেও বিএনপির মধ্যে ফেসিবাদের ছায়া পড়েনি ওভাবে। ব্যর্থতা আছে, দুর্নীতির অভিযোগ আছে সত্য, কিন্তু ফেসিজমে তারা অভ্যস্ত হয়নি। ওই জায়গা থেকে আমরা আশাবাদী হতে পারি যে বিদ্যমান যে বাস্তবতা, বিএনপি সেটা না বুঝে থাকবে না। জি, আমি এই জায়গায় থাকি।